যারা লাইভ ক্লাসে জয়েন্ট আছো আমাকে কমেন্টস করে জানাবেন আমার কথা কি পরিষ্কার শোনা যায়। ওয়ালাইকুম আসসালাম। বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের পার্ট বি এর একটা ম্যাথ। আজকে আমি দুইটা ম্যাথ বোঝাবো। তো এটা ইনকাম স্টেটমেন্ট, এটার নাম দিতে পারো। আর 12 নম্বর ক্লাসে এটার নাম ছিল কি, ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণ থেকে পার্ট বিতে যে ম্যাথ থাকে ওইটা আমরা 12 নম্বর ক্লাসে যে 3টা অঙ্কের সমাধান করেছি, পরীক্ষায় যদি আসার হয় ওইখান থেকেই কমন হয়ে যাবে। আর পার্ট বি এর যে 13 নম্বর ক্লাসটা আজকে নিচ্ছি, এটা নিশ্চিত যে 12 এবং 13 ওই দুইটা ক্লাসের মধ্য থেকে যে কোনো একটা ম্যাথ তো অবশ্যই পরীক্ষায় থাকবে। তখন এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে, আমরা তারপর নতুন চ্যাপ্টার ধরবো। আর এমনিতে তো তোমাদের ক্লাসগুলো রেকর্ডেড আছে ড্রাইভে, কারো কোনো অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আর কিছু বিষয় এখন বোঝার চেষ্টা করো। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখার প্রয়োজন পড়বে। হিসাব রাখার জন্য প্রথমত ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেন ঘটে। তো লেনদেনকে জাবেদা দাখিলায় রূপান্তর করতে হয়, জার্নালে রূপান্তর করতে হয়, জার্নাল থেকে লেডজার, খতিয়ানে রূপান্তর করতে হয়, খতিয়ান থেকে ট্রায়াল ব্যালেন্স, রেওয়ামিল থেকে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, সমন্বয় জাবেদা। এক সময় তৈরি করা হয় ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। তো এখন পার্ট বি এর যে ম্যাথটা, এটা কিন্তু ইনকাম স্টেটমেন্টের সাথে সম্পর্কিত। এখন ইনকাম স্টেটমেন্ট কীভাবে তৈরি করা হয় আর ব্যালেন্স শিট কীভাবে তৈরি করা হয় এটা আমাদের জানতে হবে। যেমন আমি তোমাদের সুবিধার জন্য, মানে ভালো করে বোঝানোর জন্য এখানে লিখে নিচ্ছি, একটু সময় দিও আমাকে, আমি তাড়াহুড়া করব না, আমি একটু ভালো করে বোঝাতে চাই। ইনকাম স্টেটমেন্ট, ওকে, আরেকটা নাম দিতে পারো, আরেকটা নাম হলো ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। তো ইনকাম স্টেটমেন্ট থেকে যে কোনো আয় এবং ব্যয় সম্পর্কিত তথ্য জানা যায়, আর সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এটা ব্যালেন্স শিট থেকে জানা যায়। আমি একটু লিখে নেই, তোমরা যদি বলো যে মনে রাখার জন্য একটু লিখে দেন তো লিখে দেওয়াটাই ভালো। আমি এখানে লিখে নিচ্ছি, ইনকাম স্টেটমেন্ট থেকে ইনকাম ইনকাম এবং এক্সপেন্স, এই দুইটা সম্পর্কে জানা যায় ইনকাম স্টেটমেন্ট থেকে। আর ব্যালেন্স শিট থেকে কী কী জানা যায়, অ্যাসেটস, লাইবিলিটিস, ওনার্স ইকুইটি। ওকে, এই তথ্যগুলো অবশ্যই পরবর্তী চ্যাপ্টারেও আসবে। পরের যে চ্যাপ্টারে আমি লাইভ ক্লাসগুলো নিব ওই চ্যাপ্টারগুলো তো আসবে। আপাতত তোমরা এতটুকু মনে রাখো যে ইনকাম স্টেটমেন্টে
আয় থেকে ব্যয় বাদ দিয়ে নেট ইনকাম জানা যায়, মানে যে কোনো আয় ব্যয়ের তথ্য সেটা আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে জানতে পারি। আর ব্যালেন্স শিটে আমাদের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা সম্পর্কে জানতে পারি। আর এখানে যে পাঁচটা নাম লেখা হচ্ছে এটা হচ্ছে পাঁচটা হিসাব। হিসাব তো পাঁচটা, যে কোনো দাখিলা ওই পাঁচটার মধ্য থেকে যে কোনো একটার মধ্যেই পড়বে, এটাই স্বাভাবিক। এখন ইনকাম স্টেটমেন্টটা কিভাবে তৈরি করা হয়? ইনকাম স্টেটমেন্টে তো আয় থেকে ব্যয় বাদ দিয়ে নিট আয় বা নিট ব্যয় ওইটাই তো নির্ণয় করা হয়। এখন ওই ইনকাম স্টেটমেন্টটা কিভাবে নির্ণয় করা হয় ওইটা জানার প্রয়োজন আছে। এখন একটা ধারাবাহিকতা আমি যদি তোমাদের দেখিয়ে দিই ভালো হবে, আমি এখানে একটু লিখে নিচ্ছি। ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য তোমাদেরকে এভাবে লিখে বোঝাই। প্রথমে সেলস, সেলসের টাকা থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়া হয়। কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয়ের টাকা থেকে কস্ট অফ গুডস সোল্ডের টাকা বাদ দেওয়া হয়। উদাহরণস্বরূপ টাকাটা এখানে লিখলাম, বাদ দিলাম। বাদ দিলে যে টাকাটা এই জায়গায় পাওয়া যাবে এইটার নাম কি? এটার নাম হচ্ছে গ্রস প্রফিট। আচ্ছা, তাহলে গ্রস প্রফিটটা আমি এইভাবে চিহ্নিত করি। এইটার নাম হয়ে যায় গ্রস প্রফিট। ওকে, তারপর এই গ্রস প্রফিট থেকে যখন তুমি অপারেটিং এক্সপেন্সটা মাইনাস করে দিবে, গ্রস প্রফিট থেকে যখন তুমি অপারেটিং এক্সপেন্সটা মাইনাস করে দিবে তখন তুমি যা পাবে সেটার নাম হলো নেট প্রফিট। নেট প্রফিট অথবা লস যে কোনোটা পেতে পারো। আমি ধরে নিলাম যে এটা প্রফিটই বের হবে, আপাতত ধরে নিলাম। এটা হচ্ছে নেট প্রফিট। ওয়ালাইকুম আসসালাম। এখন একটু ব্যাখ্যা করি। যে কোনো ব্যবসার প্রতিষ্ঠানে কি পরিমাণ লাভ হলো বা লস হলো এটা জানার প্রয়োজন আছে। তো এটা জানার জন্য কি নির্ণয় করা হয় বলতো? নির্ণয় করা হয় ইনকাম স্টেটমেন্ট। এই ইনকাম স্টেটমেন্টটা তৈরি করা হয়। আজকের যেহেতু এই চ্যাপ্টারের শেষ ক্লাসটা নিচ্ছে, এটার পিডিএফ ওই ফোল্ডারের, ওই চ্যাপ্টারের ফোল্ডারে দিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করে নিজেরা ব্যবহার করবেন, নিজেরা দেখবেন, তবে এটা কারোর সাথে শেয়ার করবেন না, শেয়ার করা নিষেধ। আমার পিডিএফগুলো কারোর সাথে শেয়ার করবেন না। চাইলে তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন, তারা যাতে কোর্সে ভর্তি হয় তারপর আমার ক্লাসগুলো দেখে। তো তোমাদের সুবিধার জন্য আমি সমাধান সহ দিচ্ছি, না হলে সমাধান সহ কখনো কোনো স্যার দিবেন না। এটা তোমাদের সুবিধার জন্য আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখন আসো কিছু সূত্র, আমরা কিছু সূত্র ব্যবহার করব এখন। এটা হচ্ছে মূল বিষয়, যে সেলস থেকে যখন তুমি বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করবে তখন মোট মুনাফা পেয়ে যাবে। এখন এটা আবার কি? বিক্রিত পণ্যের ব্যয়, এটাও তো একটু ব্যাখ্যা করার প্রয়োজন। আচ্ছা, ধরে নিলাম যে একটা প্রোডাক্ট তুমি 100 টাকায় বিক্রি করছো। অবশ্যই আগের ক্লাসগুলোতে উদাহরণ আছে, 100 টাকায় বিক্রয় করবে, বিক্রয় মূল্য এটা। ওই প্রোডাক্টটা বিক্রয় করতে গেলে প্রথমে তো তোমাকে ক্রয় করে আনতে হবে। তো প্রথমে ক্রয় করে আনতে গেলে ধরে নিলাম তুমি 80 টাকা দিয়ে ক্রয় করলে, এটা গাড়ি ভাড়া, মজুরি এগুলো আরও 5 টাকা গেল, টোটাল হলো 85 টাকা। তারপরে তো তুমি এটা বিক্রি করবে না। বিএসসি এর কোনো ক্লাস হবে না এখানে, শুধুমাত্র বিবিএ এবং বিবিএস
তাদের জন্য, অন্যদের জন্য নয়, দুঃখিত। আচ্ছা, তাহলে 85 এটা হলো যে প্রথমে বিক্রয় করার উদ্দেশ্যে তুমি এটা 80 টাকায় ক্রয় করলে, 5 টাকা গাড়ি ভাড়া, মজুরি, শ্রমিকের মজুরি এগুলো দিলে, তো মানে প্রত্যক্ষ খরচসমূহ 85 টাকা হলো। তো তারপর ওইটা তুমি আরও 100 টাকায় বিক্রি করলে, যেটা তুমি 100 টাকায় বিক্রি করলে, এখানে এখন পর্যন্ত তোমার ব্যয় হলো 85 টাকা। এখন পর্যন্ত তোমার ব্যয় হলো 85 টাকা। তাহলে বিক্রি করেছো 100 টাকা, এখানে নিশ্চয়ই 15 টাকা লাভ আছে, কিন্তু এটার নাম মোট মুনাফা। এটার নাম কি? মোট মুনাফা, গ্রস প্রফিট। তো মোট মুনাফা কেন, এটা নিট মুনাফা কেন হলো না? তুমি তো বিক্রিত পণ্যের ব্যয় ওইটাকেই ধরছো, যে তুমি ক্রয় করেছো, গাড়ি ভাড়া করে আনছো, তারপর বিক্রিত পণ্যের ব্যয় ওই টাকাটা পাইছো। বিক্রয় 100 টাকা থেকে 85 বাদ দিলে 15 টাকা মোট মুনাফা। আর কি তোমার কোনো ব্যয় নেই? অবশ্যই আছে। এটা বিক্রয় করার জন্য তুমি তোমার প্রতিষ্ঠানে কর্মচারীকে বেতন দিয়েছো, বিজ্ঞাপনের জন্য টাকা খরচ করেছো, বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করেছো, বিনিময় অপচয় হচ্ছে। তো এগুলো কি ব্যয় নয়? অবশ্যই ব্যয়। তো ওইগুলোকে বলা হয় অপারেটিং এক্সপেন্স। যখন তুমি মোট মুনাফা থেকে ওই ব্যয়গুলোই বাদ দিয়ে দিবেন, তারপরেই না তুমি নিট প্রফিট, নিট মুনাফা পাবে, নাকি নিট লস পাবে, ক্ষতি হবে, তারপরেই না তুমি এটা পাবে। এটা হলো সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা। এখন ওই সূত্রগুলোই শুধু প্রয়োজন, আর কিছু না। তো আমি সংক্ষেপে একটু এই জায়গায় লিখে নিচ্ছি। যেমন উদাহরণস্বরূপ, আমি যদি গ্রস প্রফিট পেতে চাই, ওই জায়গায় লিখি, আমি যদি গ্রস প্রফিট পেতে চাই, তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিগ করতে হবে। তোমরা কি এখানে দেখতে পাচ্ছ? এই যে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিগ করলেই গ্রস প্রফিট পাওয়া যাবে। তো গ্রস প্রফিটের সূত্রই এটা, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, আলাদা কিছু না। তো গ্রস প্রফিটের সূত্র হলো সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তারপর আমি যদি নেট প্রফিট পেতে চাই, এখানে আরেকটা কথা বলি, একটু সংক্ষেপে বোঝাই তোমাদের। যেমন গ্রস প্রফিটকে আমি জি ধরে নিলাম, সেলসকে এস, মাইনাস কস্ট অফ গুডস সোল্ডকে আমি সি ধরে নিলাম। উদাহরণস্বরূপ এখানে আমার কস্ট অফ গুডস সোল্ডের মান প্রয়োজন। তো এখন আমি কি করব? কস্ট অফ গুডস সোল্ডের মান যেহেতু প্রয়োজন, এখন আমি একটা কাজ করতে পারি। যেমন গ্রস প্রফিট মাইনাসের সি, এটা প্লাসের সি এদিকে নিয়ে আসলাম, এখানে এস থাকবে। তারপর যেহেতু আমার কস্ট অফ গুডস সোল্ডের মান প্রয়োজন, সিটা জায়গা মতো রেখে দিলাম, এস, আর যেটা প্লাসের আছে মাইনাসের করে নিয়ে নিলাম। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু সেলস মাইনাস গ্রস প্রফিট। এই সমীকরণগুলো তোমরা পারবে না, প্লাস মাইনাস করে আগে পরে নিতে, এটা পারবে না। এটা জানলে তো একেবারে সহজ, তাই না? ঠিক একই রকম সূত্র আরেকটা, সেটা হলো আমি যদি নেট প্রফিট পেতে চাই, তাহলে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বিগ করতে হবে। তো এই সূত্রটাও আমি তোমাদের এই জায়গায় লিখে দিচ্ছি। নেট প্রফিট পেতে হলে গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স, তো উদাহরণস্বরূপ নেট প্রফিটকে আমি এখানে এন ধরে নিলাম, এটাকে এন ধরে নিলাম, এন ইকুয়াল টু গ্রস প্রফিটকে আমি জি ধরে নিলাম, আর অপারেটিং এক্সপেন্সকে ও ধরে নিলাম। উদাহরণস্বরূপ আমার এখানে জি এর মানটা প্রয়োজন, মানে গ্রস প্রফিট প্রয়োজন। তখন তো খুবই সহজ, যে এন মাইনাসের ওটা এদিকে প্লাসের ও করে নিয়ে আসো, আর জিটা জায়গা মতো রেখে দাও। তাহলে গ্রস প্রফিট ইকুয়াল টু কী দাঁড়াবে? এখানে নিট প্রফিট প্লাস অপারেটিং এক্সপেন্স। ওইভাবে তোমরা যেটাই প্রয়োজন হয় না কেন, ওইটা ওইভাবে সাজিয়ে নিবে। চলো এখন অঙ্কের মধ্যে, এটা দি অ্যাকাউন্টিং প্রসেস, ওই চ্যাপ্টার, হিসাব চক্র, হিসাব প্রক্রিয়া চ্যাপ্টার যেটা।
আচ্ছা, যারা পরবর্তীতে ড্রাইভে ক্লাসগুলো দেখতেছো বা দেখবেন, এখন তো লাইভ চলতেছে, ড্রাইভে যারা দেখবেন তারা একেবারে ফুল স্ক্রিন করে দেখবেন। বর্তমানে গুগল ড্রাইভে কিন্তু ক্লাসগুলো খুব সুন্দর দেখা যায়, একেবারে ফুল কোয়ালিটিতে, ফুল এইচডিতে ক্লাসগুলো দেখা যায়। তো এই ব্যবস্থাটাই ভালো। ফেসবুক থেকে আমার কাছে মনে হয় এটাই ভালো। যারা ফেসবুকে সাজানো ক্লাস দেখবেন, এটা থেকে গুগল ড্রাইভের ক্লাস অনেক ভালো। প্রেজেন্টেড বিলো আর দ্য কম্পোনেন্টস অফ এ কোম্পানিজ ইনকাম স্টেটমেন্ট। কোম্পানির ইনকাম স্টেটমেন্ট, ওই যে ইনকাম স্টেটমেন্ট নিয়ে এই জন্যই এতক্ষণ আলোচনা করলাম তোমাদের সাথে। ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট, মিসিং অ্যামাউন্টটা বাইর করো। যেমন সেলসের টাকা, কস্ট অফ গুডস সোল্ডের টাকা, গ্রস প্রফিট। আচ্ছা, আমি আবার বলি, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলেই তো গ্রস প্রফিট পাওয়া যায়, তাই না? আবার গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলেই তো নেট প্রফিট পাওয়া যায়। ওকে, তো এখানে সেলসের টাকা আছে কিন্তু কস্ট অফ গুডস সোল্ডের টাকা নেই, আবার গ্রস প্রফিটের টাকা আছে। তাহলে মিসিং অ্যামাউন্ট বাইর করতে হবে। এটা বাইর করা কি খুবই কঠিন? আমরা যে এতক্ষণ পর্যন্ত সূত্রটা শিখলাম, তো এটার মাধ্যমে তো খুবই সহজ। অপারেটিং এক্সপেন্সের সূত্র, এটার মান বাইর করতে হবে, নেট প্রফিটও দেওয়া আছে। আবার এখানে সেলসের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন, কস্ট অফ গুডস সোল্ড আর গ্রস প্রফিট দেওয়া আছে, এই তিনটার সমন্বয় মূলত আমি বাইর করব। এখানে গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্স এই দুইটা আছে, আর নেট প্রফিট এখানে দেওয়া আছে। আচ্ছা, শুরুতে কস্ট অফ গুডস সোল্ড আমাকে বাইর করতে হবে। এখন আমি মূল যে সূত্র, যেমন এখানে এই যে কস্ট অফ গুডস সোল্ড আছে, আমি মাইনাসের এটা এইদিকে নিয়ে আসলাম, প্লাসের করে ধরে নাও। আর গ্রস প্রফিট যেটা প্লাসের আছে এইদিকে মাইনাসের করে নিয়ে আসলাম। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু সেলস মাইনাস গ্রস প্রফিট হবে। আমি কি এটা বোঝাতে পেরেছি? যেমন মূল সূত্র কিন্তু এটা। তো আমি যেহেতু কস্ট অফ গুডস সোল্ড বাইর করবো, তো মাইনাসের এটা এদিকে প্লাসের করে কস্ট অফ গুডস সোল্ড নিয়ে আসছি। আর গ্রস প্রফিট এটা প্লাসের আসছে, মাইনাসের করে এখানে গ্রস প্রফিটটা নিয়ে আসছি, তাহলেই তো হয়ে যায়। তো ওইভাবে একই রকমভাবে যদি এই অপারেটিং এক্সপেন্স বাইর করার জন্য বলে, তো আমি মাইনাসের অপারেটিং এক্সপেন্স এটা প্লাসের করে এইদিকে নিয়ে আসবো, আর নেট প্রফিট প্লাসের আছে, মাইনাসের করে এইদিকে নিয়ে আসবো, গ্রস প্রফিট জায়গা মতো থাকবে। এই তো সূত্রগুলো, আর তো কিছু না। তো তাই যদি হয়, দেখো এই তিনটার সমন্বয়ে কিন্তু এইটা বাহির হবে, আবার এই তিনটার সমন্বয়ে এইটা বাহির হবে, আবার এই তিনটার সমন্বয়ে এটা বাহির হবে, এই তিনটার সমন্বয়ে এইটা বাহির হবে। কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল টু সেলস মাইনাস গ্রস প্রফিট। সূত্র তো সবার জানা আছে, কোনটা কিভাবে হলো আগে পড়ে নিয়ে তো ওইভাবেই লিখবে। আমার মনে হয় এটা আর আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এক গড়ে টাকা দুইটা কেন, মানে এক গড়ে টাকা দুইবার দেওয়ার মানে হলো যে দুইবারই আলাদা করে বাইর করতে হবে। এই জন্য প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা। তো আমি প্রথমে বাইর করতেছি এইটার টাকাটা, যেখানে সেলস আছে 1,30,000, গ্রস প্রফিট 35। এই যে সেলস 1,30,000 মাইনাস গ্রস প্রফিট 35, বিগ করে দাও 95,000 কস্ট অফ গুডস সোল্ড। তারপর অপারেটিং এক্সপেন্স এই টাকাটা, দেখো গ্রস প্রফিট 35, নেট প্রফিট 12,000। তো অপারেটিং এক্সপেন্সের সূত্র এটা দাঁড়াবে, গ্রস প্রফিট 35, নেট প্রফিট 12,000, বিগ করলে 23,000 টাকা। পরে এটা সেলসের করে প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে কস্ট অফ গুডস সোল্ড 70,500 আর গ্রস প্রফিট 64,500। সেলসের সূত্র দাঁড়াবে এই কস্ট অফ গুডস সোল্ড আর গ্রস প্রফিট যোগ হয়ে যাবে, যোগ করে 1,35,000 টাকা। দুইটার মান বসিয়ে 1,35,000 টাকা। আর সূত্রগুলো কীভাবে আনবো এটা তো আমরা আশা করবো ভালো করেই জানি সবাই। যেমন এই যে সেলস ইকুয়াল টু কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট, এটা আসলো কীভাবে? আচ্ছা, আমরা জানি যে গ্রস প্রফিট ইকুয়াল টু, আমরা এতটুকু জানি, সংক্ষেপে জি দিয়ে দিই, গ্রস প্রফিট ইকুয়াল টু সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিক করতে হবে। এখন যদি আমি মাইনাসের সিটা কস্ট অফ গুডস সোল্ড এইদিকে প্লাসের করে নিয়ে আসি আর এক্সট্রা জায়গা মতো রেখে দেই, তখন সেলস ইকুয়ালটি কি গ্রস প্রফিট আর কস্ট অফ গুডস সোল্ড দুইটা যোগ বোঝায় না? তো ওইভাবেই তো তোমরা বাইর করবে। পরেরটা,
এখানে নেট প্রফিটের সূত্র, তো গ্রস প্রফিট আর অপারেটিং এক্সপেন্স এখানে দেওয়া আছে। নেট প্রফিট ইংরেজির বাংলা অর্থর পিডিএফ তোমাদের গুগল ড্রাইভের যে বেসিক একটা ফোল্ডার আছে না, একেবারে প্রথম যেটা, ওই বেসিক ফোল্ডারে অলরেডি দেওয়া আছে। ওইখানের বাংলা অর্থগুলো দেখে নেবেন, দেখলে হবে না, পিডিএফ দেখলে হবে না। আমার মানে ওই বেসিক 2টা ক্লাস খুব মন দিয়ে দেখতে হবে। ওই 2টা ক্লাস ভালো করে দেখলে তোমাদের জন্য সম্পূর্ণ বইয়ের অঙ্ক সহজ। আর ওই 2টা ক্লাস যদি তোমরা অবহেলা করো তাহলে একটাও অঙ্ক বুঝবে না। ওই 2টা ক্লাস আগে মনোযোগ দিয়ে দেখে নিও। নেট প্রফিট, গ্রস প্রফিট আর অপারেটিং এক্সপেন্সে 2টা বিগ করে দিলাম, তো নেট প্রফিট উত্তর পেয়ে যাচ্ছে। কঠিনের মধ্যে আরেকটা অঙ্ক থাকতে পারে, একটু লক্ষ্য করো। তো এটা হচ্ছে তোমাদের কঠিনের মধ্যে একটা অঙ্ক, একটু বড় আকারে যেটা পরীক্ষায় আসতে পারে। প্রেজেন্টেড বিলো আর দ্য কম্পোনেন্টস ইন ফাহিম কোম্পানি অথবা আহমদ কোম্পানি অথবা শরীফ কোম্পানি, এতগুলা নাম কেন? মানে এটা অলরেডি পরীক্ষায় এতবার চলে আসছে। তো আমি বলছি না যে এটাই তোমাদের পরীক্ষায় থাকবে, এমন না। আমার কথা হলো তোমরা নিয়মটা জেনে যাও। নিয়ম জানলে পরীক্ষায় যেটাই আসুক ওইটাই পারবে। নিয়ম আর বেসিকটা জেনে যাও। ইনকাম স্টেটমেন্টটা দেওয়া আছে, ডিটারমাইন দি মিসিং অ্যামাউন্ট। যেমন 1 নম্বরে সেলসের টাকা আছে, কস্ট অফ গুডস সোল্ডের টাকা দেওয়া নেই, গ্রস প্রফিটের টাকা আছে। তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কস্ট অফ গুডস সোল্ড বাইর করার জন্য এই 2টার প্রয়োজন আছে। অপারেটিং এক্সপেন্সের মিসিং অ্যামাউন্ট, এই 3টার সমন্বয়ে বাইর করবো। এটা আর আমি দেখাবো না, শুধু মানগুলো বসাবো। তারপর এখানে গ্রস 2 নম্বরে, এই 2 নম্বর করে গ্রস প্রফিটের করে মিসিং অ্যামাউন্ট, তখন এই 3টার সমন্বয়ে এই টাকাগুলো বসিয়ে দিব, হয়ে যাবে। এবং গ্রস প্রফিটে তো আমরা একটা টাকা নিশ্চয়ই 2 নম্বরে পেয়ে যাব। তো ওই টাকা এবং এখানেও মিসিং অ্যামাউন্ট, এটার টাকার তো আমরা এই 2টার সমন্বয়ে তো অবশ্যই পেয়ে যাব, তাই না? ধরে নিলাম এটার টাকা আমরা পেয়ে গেছি, তখন ওইটা সহ ওই 3টার সমন্বয়ে কিন্তু আমরা অপারেটিং এক্সপেন্সটা পরে বাইর করব। এই জায়গায় এই যে প্রশ্নবোধক চিহ্ন, তখন এই 3টার সমন্বয়ে মানগুলা বসিয়ে দিলেই তো হয়ে যায়। তারপর এই যে এই 3টার সমন্বয় বসিয়ে দিলেই হয়ে যায়। হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসবে। তো এখন দেখো, এই জায়গায় আমি প্রথমত কস্ট অফ গুডস সোল্ড মিসিং ছিল, সেলস আর গ্রস প্রফিটের সূত্র প্রয়োগ করে ওই যে পাশের যে 3টা, ওই 3টার যে মান আছে মান বসিয়ে দিলে এটাই উত্তর। পরেরটা অপারেটিং এক্সপেন্স, সূত্র তো এটাই দাঁড়াবে। কিভাবে হবে তো জানো, মান 2টা বসিয়ে দিলে এটাই উত্তর। 2 নম্বরে গ্রস প্রফিট, সূত্র তো এটা, পাশাপাশি যে মানগুলো আছে বসিয়ে দিলে এটাই উত্তর। অপারেটিং এক্সপেন্স, গ্রস প্রফিট তখন ওই যে 38,000 বলছিলাম, 38,000 কোন 38,000, মানে এখানে 38,000 পাওয়া গেছে। ওই 38,000-এর সমন্বয়ে আমরা এখন অপারেটিং এক্সপেন্সের টাকাটা বাইর করব। তো অপারেটিং এক্সপেন্সের সূত্র, গ্রস প্রফিট 38,000, নেট ইনকাম 29,500, বিগ করলে 8,500। আসো এখন 3 নম্বরে, সেলস, এটা মিসিং ছিল, সূত্র এটা, মান গুলা বসিয়ে দাও। 3টার যে মান আছে, 3টার সমন্বয়ে পাশাপাশি যে মান আছে এগুলো বসিয়ে দাও। নেট ইনকাম, গ্রস প্রফিট 99,600, অপারেটিং এক্সপেন্স 39,500, তো বিগ করে দিলে 60,100, উত্তর চলে আসে। আর কীভাবে, সূত্র তো এগুলাতে কারো কোনো প্রবলেম নাই, এটা আমি আশা করব। আর এই প্রতি ক্ষেত্রে 3টার ক্ষেত্রে এই যে এই 3টার সমন্বয়ে তোমরা বাহির করবে। আশা করব অঙ্কটা সলভ করতে পারবে। প্রয়োজন হলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুনরায় ক্লাসটা দেখে নাও, সবাই পারবেন ইনশাল্লাহ। আর একটু পরে আমি ওইটার পিডিএফটা তোমাদের দিয়ে দিচ্ছি। আর অনেকগুলা অঙ্কের সমাধান বোঝানো হয়েছে তোমাদের ধারাবাহিক ক্লাসে, খুবই ইম্পর্ট্যান্ট। এটা 21 নম্বর অঙ্ক। আচ্ছা, একটু পর আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দিচ্ছি। ধন্যবাদ ক্লাস দেখার জন্য।